শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভাস। আমার এই চ্যানেল গল্প কিন্তু সত্যিতে আপনাদের স্বাগত। সম্প্রতি আমাদের কলকাতা তথা বাংলা, ভারতবর্ষ সর্বত্রই যে গত 9ই আগস্ট এক নারকীয় ঘটনা ঘটে গেছে আরজি করে, আমরা সকলেই সমাজের সর্বস্তরের মানুষ তার সুবিচারের জন্য রাস্তায় নেমেছি। সুবিচারের জন্য আমরা সবাই প্রার্থনা করছি এবং অপেক্ষা করছি। তার কারণ হচ্ছে, আজকে একটা কথা আমাদের ভাবার খুব দরকার যে আজকে আমাদের বিচার ব্যবস্থা এবং সেই বিচার ব্যবস্থার প্রতি আমাদের নিশ্চয়ই আস্থা আছে। আমাদের মহামান্য আদালতের ওপরে সবার এখনো আস্থা রয়েছে, কিন্তু আমাদের দেশে বিচার ব্যবস্থা পাওয়া কতটা কঠিন তা আরও একবার কিন্তু প্রমাণ করছে যে গত 9ই আগস্টে আমরা যখন সবাই জানতে পারলাম আরজি করের বুকে এক আগামী দিনের একজন ভালো ডাক্তার আমাদের সমাজ পেতে চলেছিল, তার নারকীয় হত্যাকাণ্ড। এবং এই নারকীয় হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যেই আমরা সবাই নানান রকম খবর, নানান রকম তদন্ত, কোন দিকে কারা করছে না করছে ইত্যাদি সে নিয়ে আমি আপনাদের সামনে নতুন করে আলোচনা করতে আজকে আসিনি। আমি শুধু আপনাদের অতীতের কয়েকটা ঘটনার মধ্যে একটা ঘটনার কথা আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিতে এসেছি। সেটি হলো আজ থেকে প্রায় নানা করে হলেও ধরে নিন 32 বছর আগে। সালটা ছিল 1992 সাল। 1992 সাল এবং দিনটা ছিল এই আগস্ট মাসে, সেটা ছিল 16ই আগস্ট। 1992 সালের 16ই আগস্ট ঠিক এরকমভাবেই একজন তার নিজের সম্প্রদায়ে, একজন লোধা সম্প্রদায়, তিনি ছিলেন প্রথম স্নাতক। তার নাম ছিল চুনি কোটাল। আজকের প্রজন্ম হয়তো এই চুনি কোটালের নাম সেভাবে শুনেননি, বা শুনলেও আমাদের বিস্মৃতির আড়ালে চলে গেছে। কিন্তু এই চুনি কোটালও লোধা সম্প্রদায়ের 1985 সালে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে তিনি নৃতত্ত্বে স্নাতক হন এবং তিনি ছিলেন লোধা সম্প্রদায়ের, অর্থাৎ এক আদিবাসী সম্প্রদায় লোধা। সেই লোধা সম্প্রদায় প্রথম স্নাতক তিনি ছিলেন। অর্থাৎ আজকে এই চুনি কোটাল একজন সম্প্রদায়ের কিন্তু রিপ্রেজেন্টেটিভ, এবং তিনি কিন্তু একটা সম্প্রদায়ের প্রথম স্নাতক। কিন্তু তাকে আজ থেকে 32 বছর আগে 1992 সালে আত্মহননের পথ বেছে নিতে হয়েছিল। তার কারণ 1985 সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি নৃতত্ত্বে স্নাতক হন এবং তিনি 1995 সালে, মার্জনা করবেন, 1985 সালে স্নাতক হওয়ার পরে তৎকালীন রাজ্য সরকারের অধীনস্থ আদিবাসী উন্নয়ন দপ্তরে তিনি চাকরিও পান এবং এই চাকরি সূত্রে তাকে যেতে হয়েছিল ঝাড়গ্রামে। এবং পরবর্তীকালে তিনি আদিবাসী যে মেয়েদের হস্টেল ছিল, সেই আদিবাসী মেয়েদের হস্টেল রানী শিরোমণি হস্টেলে তিনি সুপার হিসেবে নিযুক্ত হন। অর্থাৎ তিনি কিন্তু প্রমোশনও পেয়েছিলেন, তার সাথে তার মাইনেও বেড়ে গেছিল। 1965 সালে মেদিনীপুরের গোয়ালডিহি গ্রামে এই জন্মগ্রহণ করেছিলেন চুনি কোটাল। এবং 1985 সালে তিনি যখন বিদ্যাসাগর কলেজ থেকে স্নাতক হন, সেই সময় থেকেই তার জাত নিয়ে তাকে বিভ্রান্ত করা হতো, তাকে নানান রকম কটূক্তি শুনতে হতো। বিশেষ করে সমাজের ব্রাহ্মণ বৈদ্যরা তার পেছনে লাগতো, তাকে খোঁটা দিত জাত নিয়ে, তাকে ঠিক মতন ক্লাস করতে দিত না এবং তিনি রেগুলার ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকলেও তার অ্যাটেন্ডেন্স কম করে দেওয়া হয়েছিল। এছাড়াও নানান রকমভাবে তাকে মানসিকভাবে অত্যাচার করা হতো। এবং সবথেকে আশ্চর্য ছিল যে এই ঘটনার পেছনে
সেই বিদ্যাসাগর কলেজে নৃতত্ত্ব বিভাগের একজন অধ্যাপক ছিল। তো এই নিয়ে চুনি কোটাল কিন্তু বহুবার প্রশাসনের কাছে তিনি ব্যাপারটা জানান। তারপরে তখনকার যে ওই কলেজের সংসদ, ছাত্র সংসদ ছিল, সেখানেও জানান, কলেজ কর্তৃপক্ষকেও জানান, কিন্তু বিশ্বাস করুন কেউ তার পাশে দাঁড়ায়নি, কেউ তার এই কাতর আর্জি শোনেননি। অবশেষে তিনি 1991 সালের 10ই এপ্রিল তিনি উপাচার্যকে চিঠি লেখেন। তার উপরে এই জাতি বৈষম্য নিয়ে যে অত্যাচার হচ্ছে, তাকে ঠিক মতন ক্লাস করতে দেওয়া হতো না, তাকে তার উপরে তার অ্যাটেন্ডেন্স কমিয়ে দেওয়া হতো, এছাড়াও তার উপরে বিভিন্ন রকমভাবে মানসিকভাবে তার উপর অত্যাচার করা হতো। সেই সমস্ত জানিয়ে তিনি উপাচার্যকে চিঠি লেখেন এবং তিনি এই যে রানী শিরোমণি হোস্টেলে সুপারের চাকরি পাওয়ার সাথে সাথেই তিনি কিন্তু স্নাতকোত্তর পড়ার সুযোগও পান সেই ইউনিভার্সিটিতে। তো সুপার তার মার্জনা করবেন, উপাচার্য তার চিঠি পেয়ে 1992 সালের 24শে জানুয়ারি একটি তদন্ত কমিটি তৈরি করেন। তদন্ত কমিটি তৈরি করার পরে তদন্ত কমিটি তাদের তদন্ত চালিয়ে যান এবং চুনি কোটাল বিচারের আশায় দিনের পর দিন অপেক্ষা করতে থাকেন। অবশেষে তদন্ত কমিটি একটি রিপোর্ট জমা দেন 24শে আগস্ট 1992 সালে। কিন্তু দুঃখের ঘটনা হলো, দিনের পর দিন এরকম উপেক্ষা এবং অপেক্ষা চুনি কোটাল আর মেনে নিতে পারেননি। তিনি ঠিক এই রিপোর্ট 24শে আগস্ট জমা দেওয়ার 8 দিন আগে 16ই আগস্ট আর কোনো রাস্তা না দেখে প্রচণ্ড হতাশায় ভেঙে পড়ে তিনি আত্মহননের পথ বেছে নেন। এবার ঘটনা যেটা, সেটা হলো এই রিপোর্ট কিন্তু পাওয়ার পরে তা কিন্তু প্রকাশ্যে আনা হয়নি, প্রকাশ্যে তো আনাই হয়নি এবং পরবর্তীকালে এই রিপোর্ট কিন্তু প্রকাশ্যে আসে এর প্রায় 3 দশক পরে। কিন্তু এই রিপোর্ট প্রকাশের পর এবং চুনি কোটাল 16ই আগস্ট 1992 সালে আত্মহননের পথ বেছে নেওয়ার পরে 1995 সালে তৎকালীন রাজ্য সরকার একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে একটি তদন্ত কমিটি করেন এবং তিনি পরবর্তীকালে তার তদন্তের রিপোর্টে সেই যে অভিযুক্ত নৃতত্ত্ব বিভাগের অভিযুক্ত যে অধ্যাপক ছিলেন তাকে কিন্তু ক্লিন চিট দেওয়া হয়। পরবর্তীকালে প্রয়াত অধ্যাপক জগৎবন্ধু বিশ্বাস তিনি জানান যে তিনি রিপোর্টটা পাওয়ার পরে প্রকাশ করার তার কোনো রাস্তা ছিল না, তার কারণ প্রশাসনিক চাপ এবং তৎকালীন সরকারের প্রভাব, এবং তিনি জানিয়েছিলেন যে তিনি যদি এই রিপোর্ট প্রকাশ করতেন তাহলে তার প্রাণ সংশয় ছিল। এবং এই রিপোর্ট প্রায় 3 দশক পরে যখন এই রিপোর্ট প্রকাশ্যে আসে তখন জানা যায় এই রিপোর্টে তৎকালীন তদন্ত কমিটি কিন্তু পরিষ্কার সেই অভিযুক্ত অধ্যাপককে দোষী সাব্যস্ত করেছিলেন এবং কলেজ কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিন্তু সুপারিশও তারা করেছিল। কিন্তু ঘটনা যেটা বাস্তব, যেটা আমরা দেখলাম আজও পর্যন্ত, অর্থাৎ প্রায় 32 বছর হয়ে গেল, এখনো কিন্তু চুনি কোটালের কোনো কিছুই যে তদন্ত বা দোষীর কোনো সাজা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এইখানেই হচ্ছে ভয়। আরজি করে যে নারকীয় ঘটনাটি ঘটে গেছে, নিন্দে করার কোনো ভাষা নেই। তদন্ত চলছে। প্রথমে কয়েকদিন আমাদের রাজ্য সরকারের পুলিশ তদন্ত প্রক্রিয়া চালু করেছিল, কিন্তু মহামান্য আদালতের রায় অনুযায়ী সেটা চলে গেছে সিবিআই। এখন সিবিআই 13ই আগস্ট অর্থাৎ 9ই আগস্ট এই ঘটনাটি ঘটে। 9ই আগস্ট ভোরবেলা এটা ঘটনার কথা আমরা সবাই জানতে পারি। 13ই আগস্ট থেকে আজকে ধরে নিন হয়ে গেল 27শে আগস্ট, অর্থাৎ 14 দিনে সেই একজনকেই আপাতত গ্রেপ্তার করা হয়েছে। সিবিআই কি তদন্ত কতদূর এগিয়েছে বা কি তদন্তের কি গতিবিধি
সেটা আমাদের পক্ষে এই মুহূর্তে জানা নিশ্চয়ই সম্ভব নয়, কারণ এটা বিচারাধীন বিষয় এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে এই তদন্ত চলছে। কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন মনে এসে যাচ্ছে। তার কারণ এখনো পর্যন্ত তদন্তে কেউ ধরা পড়ল না, এবং যিনি আরেকজন প্রাইম সাসপেক্ট হিসাবে এখনো পর্যন্ত যাকে আমরা প্রচার মাধ্যমে দেখছি, সেই কলেজের তৎকালীন প্রিন্সিপাল, তাকে রোজই সিবিআই জেরার জন্য ডাকছে, সারাদিন জেরা হচ্ছে, তারপরে আবার তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, আবার পরের দিন সকালবেলা যাচ্ছে। আমরা আশা করব যে এর সঠিক তদন্ত হবে, সঠিক বিচার হবে, সে তো নিশ্চয়ই। কিন্তু এখানে কয়েকটা কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই। আমি ঠিকও হতে পারি, আমি ভুলও হতে পারি, আর সেটা আপনারা আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন। এর আগে, আজ থেকে আমরা কয়েক বছর আগে ফিরে যাই। আমাদের খুব প্রিয় একজন অভিনেতা, আমাদের বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের যখন মৃত্যুর খবর আমরা জানতে পারলাম, সেখানে খুব ডাউট ছিল যে সেটা মানে সুইসাইড না সেটা হত্যা করা হয়েছে। তো সেই নিয়ে যথারীতি সিবিআই তদন্ত শুরু করেছিল। এরপরে আমরা আস্তে আস্তে এই তদন্ততে নানান অ্যাঙ্গেল দেখতে পাই। সেখানে আস্তে আস্তে ইডি, নার্কোটিক ইত্যাদি ইত্যাদি। তো ঠিক আছে, মানে সেখানে নিশ্চয়ই কিছু পেয়েছিল, এবং সেই তদন্ত শুরু করার পরে এটা হত্যা না আত্মহত্যা, সেই তদন্ত নেওয়ার পরে সিবিআই নানান রকম অ্যাঙ্গেল খুঁজে পায়, নানান রকম ইনভেস্টিগেশন। কিন্তু ঘটনা যেটা হলো, সেই ইনভেস্টিগেশন আজও চলছে। আজও প্রায় 4 বছর হয়ে গেল, হ্যাঁ, আজও পর্যন্ত আসল ঘটনাটা কি আমরা জানতে পারলাম না। ভয়টা ঠিক এই ক্ষেত্রে, আরজি করের ক্ষেত্রে ভয়ের জায়গাটা ঠিক। তার কারণ ধর্ষণ, হত্যা, এটা দিয়ে তদন্ত শুরু হয়েছিল। এর সাথে নানান রকম কেলেঙ্কারি উঠে, নানান রকম দুর্নীতি, সে অর্থনৈতিক দুর্নীতি, নানান রকম ওখানে র্যাকেট চলতো, ইত্যাদি ইত্যাদি এসে গেছে। আপনারা সবাই সেটা আমাদের বিভিন্ন রকম প্রচার মাধ্যমে জানতে পেরেছি। এইবারে যেটা আশঙ্কার জায়গা যেটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে, দেখুন, খুব পরিষ্কার এই সব ক্ষেত্রে টাইম একটা খুব বড় ফ্যাক্টর। অর্থাৎ এই যে বিচার যে হচ্ছে, এই যে তদন্ত হচ্ছে, এটাকে যত স্ট্রেচ করা যাবে, যত এটার সময় নেওয়া যাবে, তত কিন্তু আমার আপনার মস্তিষ্ক অর্থাৎ মাথা থেকে এই ঘটনা আস্তে আস্তে চলে যাবে। তার কারণ এরপরে আরো নানান রকম ঘটনা সামনে চলে আসবে। আমাদের দৈনন্দিন জীবনে নানান রকম ব্যস্ততার মধ্যে আমরা আস্তে আস্তে ইনভলভড হয়ে যাব। ঘটনা সেটা হচ্ছে টাইম। এইবারে যেটা সব থেকে আশঙ্কার, এতগুলো অ্যাঙ্গেলে যদি একসাথে তদন্ত শুরু হয়ে যায়, তার কারণ কি হয়েছে, এই এতগুলো অ্যাঙ্গেল তদন্ত নিশ্চয়ই হওয়া দরকার, প্রয়োজন, কোনো সন্দেহ নেই। কিন্তু এর জন্য যে সাফিসিয়েন্ট টিম দরকার, সেটা কি আদেও সিবিআই এখানে দিতে পারে? কারণ সিবিআইয়ের মানে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে বলছি, মানে আমি ঠিক এক্স্যাক্ট মনে নেই, বলছি আজ থেকে প্রায় কয়েক বছর আগে সেখানেই প্রায় 1124টা শূন্য পদ ছিল, এবং তার মধ্যে প্রায় 1000 খানিক এক্সপার্ট অফিসারদের রিক্রুটমেন্ট দরকার ছিল সিবিআই। আজ থেকে সেটা কয়েক বছর আগে। সুতরাং আরো যদি ধরে নিই, আমি যদি খুব সম্ভবত যদি খুব ভুল না করি, এটা 2020 সাল নাগাদ, 2020 সালের আমি আপনাদের এই স্ট্যাটিস্টিক্সটা বলছি। সুতরাং আজকে আরো 4 বছর হয়ে গেছে, সুতরাং আরো শূন্য পদ বেড়েছে। এবার এতগুলো দিকে, এতগুলো অ্যাঙ্গেলে তদন্ত করতে হলে আমরা তদন্তকারীদের অভিজ্ঞতা, দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই, সন্দেহাতীত। কিন্তু এতগুলো অ্যাঙ্গেল নিয়ে তদন্ত করতে গিয়ে প্রথম যেটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, অর্থাৎ এই হত্যা, দেখুন এখনো পর্যন্ত যে ফরেন্সিক রিপোর্ট এসছে, সেই রিপোর্ট অনুযায়ী যে এটা গ্যাং রেপ নয়, এটা রেপ, ঠিক আছে। কিন্তু এই যে হত্যাটা এটা একজন করেছে না একাধিক জন করেছে, এই যে স্পেসিফিক, যদি একের বেশি করে থাকে, তাহলে তারা কারা, তাদের চিহ্নিত করে তাদের কাস্টাডিতে নিয়ে
স্পেসিফিক আগে এই অ্যাঙ্গেলটাতে তদন্ত হোক। আদারওয়াইজ যেটা 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 হয়, যেটা যেটা প্যাটার্ন, যে মানে সিবিআইয়ের এখনো পর্যন্ত যে প্যাটার্নটা লক্ষ্য করা যাচ্ছে, তাতে কিন্তু বিভিন্ন রকম অ্যাঙ্গেল চলে এসছে, এবং এতগুলো অ্যাঙ্গেলে তদন্ত করতে গেলে আজকে সিবিআই যে ম্যান পাওয়ার রয়েছে সেখানে অবশ্যই টাইম লাগবে। আর যত এটাতে টাইম যাবে তত কিন্তু আন্দোলনের রেশ কিন্তু ধীরে 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 স্লথ হতে থাকবে। তদন্তের গতি যত স্লথ হবে তত কিন্তু এই তদন্তের আসল আউটপুট কি বেরিয়ে আসছে সেটা আমাদের পক্ষে জানা কিন্তু ততটাই মুশকিল হয়ে যাবে। কি ঠিক বললাম না? তো এখন আমাদের যেটা মানে প্রায়োরিটি, বা যেটা আমরা প্রশাসনের কাছে প্রার্থনা করতে পারি, যে আপনারা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এই হত্যা এবং ধর্ষণ এবং হত্যা এই অ্যাঙ্গেলটা যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আগে এর ইনভেস্টিগেশন করে এর আসল ঘটনাটা সামনে নিয়ে আসুন, এবং যদি আরো দোষীরা যারা থাকে তাদেরকে চিহ্নিত করে তাদের সাজার আগে ব্যবস্থা করুন। তারপরে যে তদন্তগুলো, যে অ্যাঙ্গেলগুলো চলছে সেটা চলতে থাকুক না। তো আমার এটুকুই এখনো পর্যন্ত মনে হয়, জানি না আমি ঠিক কি ভুল। আমি আপনাদেরকে আমার ভাবনাটা আপনাদের সাথে শেয়ার করলাম, তার সাথে চুনি কোটাল আমরা কোনো মতেই চাই না যে চুনি কোটালের মতন এই কেসও আস্তে 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 সময়ের সাথে সাথে ধামা চাপা পড়ে যাক। এর সুবিচার আমি, আপনি, আপামোর বাংলাভাষী, আপামোর ভারতবাসী এবং পৃথিবীর সর্বত্রই যেখানে যেখানে মানুষ জানতে পেরেছে এর বিরুদ্ধে সোচ্চার রয়েছে, আমরা সবাই অপেক্ষা করছি দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করা হোক, তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।